জঙ্গল চষে বেড়াতাম এবং বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির পাশের একটা খালে বড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমি অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর থেকেই আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এজন্য আরও বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ ধরতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছন ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কোনো কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। বাবা না আসাতে আর সন্ধ্যা নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পাই এবং একটানা পা চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসেই আমি মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় এবং অনেক পুরনো। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধানো ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাঝ বরাবর একটা তাল গাছ ছিল, যেটা আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আর নানারা থাকতেন দক্ষিণ পাশের পাড়ে। তাই আমি দক্ষিণ পাড়ের দিকে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি ওটার থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তখন সেটা কাছে চলে আসলো। আমি দেখলাম সেটি বিশাল বড় এক গজার মাছ। মাছটা একটু দূর থেকে আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মুখভঙ্গি করে আছে। আমি তখনই চিৎকার দিতে যাব, তখনই গজার মাছটি আমার কনিষ্ঠ আঙুলে একটা কামড় বসিয়ে দিল। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি দেখে মা ঘাটে আসে আমাকে ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানিক পর আমার জ্ঞান ফেরে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যান। ইমাম সাহেবকে না পেয়ে বাবা খালি হাতেই বাসার দিকে ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো ছিল এরকম। আসার সময় ওই উত্তর দিকের তাল গাছটা পার হয়ে আসতে হয়। বাবা যখনই তাল গাছটা পার হচ্ছে তখনই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে, কিরে, পানি পড়া নিয়ে কি করবি? বাবা ভয় বলে ওঠে, কে কে ওখানে? কোনো সাড়া নেই। বাবা মনের ভুল ভেবে আবারও অগ্রসর হয়। আবার কানের কাছে ফিস ফিসে কোনো একটা শব্দ সাবধান করে দেয়, পানি পড়া দিয়ে কোনো কাজ হবে না। বাবা আবারও থমকে যায়। কে কে আপনি? সামনে আসেন। পেছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। আসবো, সময় হলেই আসবো। ফিসফিস করে বলা কথাগুলো বাবার কানে আসে। বাবার পা তখন অবশ হয়ে গেছে। বাবা তখন হাঁটতে পারছে না। কিছু সময় পর বাবার শরীর ঘামতে শুরু করে। দোয়া কালাম যা মনে আছে পড়তে শুরু করেন। হঠাৎ একটা শীতল বাতাস বাবার শরীরে লেগে সামনের দিকে চলে যায়। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দিয়ে তৈরি ছিল। আমি আলাদা রুমে থাকতাম। তবে আজ আমি মায়ের কাছে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার শব্দে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতে আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক গম্ভীর ভয়েসে কেউ বলল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে আমার খুব ভালো লেগেছে। এ কথা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মা আর বলল, আমি আসবো। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে মার দিকে তাকিয়ে দেখি মা স্বাভাবিকভাবে ঘুমোচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এমতো অবস্থায় ফজরের আজান কানে ভেসে আসলো। বিছানা ছেড়ে নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে হঠাৎই হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। এত হইচই কিসের দেখতে বিছানা থেকে দরজার চৌকাঠে দাঁড়ালাম। দেখি অনেক লোকজন কি নিয়ে যেন ফিসফিস করছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি মা তুই? গত 2 দিন তোকে খুঁজে পাইনি কোথাও। আমি বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় গিয়ে ঘুমিয়েছিলাম।
তখন বাবা বলল, মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডেকে তুলতে গিয়ে দেখি তুই নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোথায় গিয়েছিলাম আমি? গত 2 দিন আমি নিখোঁজ। ভয় আমার শরীর শিউরে উঠল। বিকেলে দিকে বাবা একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের বাড়িটা 2 গ্রাম পরে। বাবার কবিরাজের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে আসে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, আসবেন শুক্রবার। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল বাবা। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। বাবার হাতে কোনো টর্চ ছিল না। কিছু পাটকাঠিতে আগুন জ্বালিয়ে রওনা দিলেন বাবা। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিল। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করেছে। কিছু দূর যেতেই তার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে তাকিয়ে কাউকে না পেয়ে আবার দ্রুত হাঁটা শুরু করলো বাবা। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কই গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে আর কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পেয়ে বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আগামী শনিবার সন্ধ্যার পর যাব, আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি একদমে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি রাখলাম। শনিবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কবিরাজের আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় দেখতে যায় কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বেরোতেই দেখে কবিরাজ এক মনে কিসের দিকে যেন তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কোনো সারা শব্দ না দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। ততক্ষণে চারিদিকে খুটখুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি চালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি বাড়ির চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভেঙে পড়ছে যেন সবকিছু আমার মাথায়। তারপর আর কিছু মনে নেই। বাবার কাছে শুনেছি পরের ঘটনা। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দেই, কিন্তু কবিরাজের দেয়া দাগের ওপারে আমি আসতে পারিনি। আসতে না পেরে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি বললাম, আমাকে দেখিসনি তুই? সামু মিয়া, আর একটু দেরি করে আসলেই তো তোর জীবন নাশ করতাম। এই কথা বলি নাকি আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করলো আমার চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, যেন চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই সামনে আসতে পেরেছিলি। এখন বল, কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে ছাড়তে পারবো না। তুই চেষ্টা করে দেখতে পারিস। তোর মতো অনেককে আমি বোতলবন্দি করেছি। ভালো চাস তো চলে যা। কি মনে করিস তুই আমাকে? আমাকে তাড়াবি? আমি আবার ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলাম। কবিরাজ বলল, চিনতে পারিসনি তুই এখন আমাকে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে দোয়া দুরুদ পড়ে ফু দিতে যাবে এমন সময় কবিরাজের বুকে হঠাৎ প্রচুর ব্যথা উঠল। আমি বলছি, কিরে, ফু দিবি না? ফু, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল, কে তুই? এটা কবিরাজের একটা টোপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। এই বলে ও চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন। আপনারা আপনাদের মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ওর জিনটা চলে যাবে, অথবা আসবে না। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি। 3টা তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা ওই গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটিতে পুঁতে রাখবেন। ওই জিনটা এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটা খুব শক্তিশালী আর দুষ্ট। এই জিন যার পেছনে লাগে তার থেকে সহজে যায় না। এভাবে 2 মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। এদিকে আমার বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছে। আমার বয়স তখন 9 বছর শেষে 10 বছরে পড়েছে। আসলে তখনও বিয়ে নিয়ে এতটা বুঝি না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলা মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে তাদের পছন্দ হয়। তারপরে বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়াও সেরকম সুবিধা নাই। তাই সকালে আমাকে নিয়ে যাবে বলে। তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, চলে যাবি আমাদের ছেড়ে? আমি তোকে যেতে দেব না, আমি তোকে নিয়ে যাব।
কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে পড়ে গেলাম। আমার চিৎকারে সবাই রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে দেখতে না পেয়ে প্রচণ্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে শেষ রাতে দেখে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু আগে একটা বড় তাল গাছ, গাছ থেকে খুব জোরে কিছু পড়ার শব্দ পেয়ে তিনি গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকে জানতো, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে বলা হয় যে কেন ওখানে গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজ বাড়ি থেকে খবর নিয়ে এসেছে কবিরাজ নাকি মারা গেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। জানি আরো বড় রকমের বিপদ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। আমার পেটে তখন 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ আনে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশেই একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি, এমন সময় একটা লোমশ হাত এসে পাত্র থেকে ভাজা মাছ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দেই। আমার শাশুড়ি এসে দেখে ওই লোমশ হাতটি এখনো ভাজা মাছ রান্নাঘর থেকে নিচ্ছে। আমরা দুজনেই খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা খুলে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করি, কে ওখানে? তখন অবয়বটি বলে, কিরে, আমাকে চিনতে পারিসনি? আমি ফিরে এসেছি, বলেছিলাম তোকে ছেড়ে যাব না। একথা বলেই আমার দিকে এগিয়ে আসলো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতে পারছি না, কাউকে ডাকতে পারছি না। আমি শুধু তাকিয়ে দেখছি সেই ছায়া মূর্তিটি আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। সেদিন আমার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে কিছু জানালাম না। আমার শাশুড়ি আমাকে রান্না করার জন্য কিছু খড়ি আনতে বলল। আমাদের আখ ক্ষেত আছে, ওখান থেকে আমি আখের শুকনো পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক পুরনো দুটো শিমুল গাছ। গাছ দুটোর মাঝে 20 ফিটের মতো জায়গা আছে। আমি সেই গাছের দিকে তাকাতেই আমার শরীর হিম হয়ে গেল। আমার কলিজা যেন ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে ওই গাছের দিকে। দেখি দানবের মতো 2 পা 2 শিমুল গাছে আমার দিকে তাকিয়ে সে ভয়ঙ্করভাবে হাসছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এদিকে আমার দেরি দেখে আমার শাশুড়ি খুঁজতে গিয়ে দেখে আমি সেন্সলেস হয়ে সেখানে পড়ে আছি। চোখ দুটো খোলা, আগুনের মতো লাল হয়ে আছে। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে। ওখান থেকে শিমুল গাছ স্পষ্টভাবে দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই শিমুল গাছটা থেকে ওই অবয়বটি নেমে আসছে আমার দিকে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলা কেউ চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও যত কাছে আসছে আমার সামনে তত আগুনের মতো একটা বৃত্তের তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখে থাবা মারে সেই অবয়বটি। তারপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি আমাকে পরে সব ঘটনা বলেছে। ঘটনাটি এরকম, আমি আমার স্বামীকে গলা টিপে ধরে আছাড় মারি। আমার স্বামীর চিৎকারে বাড়ির লোকজন সব উঠে এসে দৌড়ে গিয়ে দেখে আমি আমার স্বামীর বুকের উপরে উঠে ওর গলা টিপে ধরেছি। ওর জিহ্বা বের হয়ে আছে। এভাবে দেখে তাড়াতাড়ি করে ঘরের দরজা ভেঙে সবাই ঘরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন দিয়ে উঠে আমার শাশুড়ির গলা চিপে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেই। এদিকে আমাদের বাড়ির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এসে আমার এই অবস্থা দেখে সবাই আমাকে চেপে ধরে বলছে, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে থাকি। সবার অবস্থা খারাপ হয়ে যায়। এরকম একটা অবস্থা এবং একটা সময় সবাই চলে যেতে বাধ্য হয়। আমি আমাদের সেই আখ ক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও নাকি আমাকে পাওয়া যায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া গেছে। কয়েকদিন পর আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিছুদিন পরই আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে। প্রত্যেকবারই ওই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টা বাচ্চা নষ্ট হয়। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসেই ছটফট করতে থাকে। কবিরাজ শুধু এটুকুই বলে, আপনার বৌমাকে এই বাড়িতে রাখবেন না, রাখলে উনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমাদের বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আমার পেটে সন্তান আসে। এখানে আসার পর বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি প্রজেস্ট হতাম। দোয়া কালাম পড়ে আমার গায়ে পানি ছিটালে জিনটি চলে যেত। এইভাবে আমার বাবার বাড়িতে 7টি সন্তান জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমার বাড়ি। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনার কাছে আছে সে আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করলো, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওনার কাছে তালিম নেয়।
এরপর ওই জিনটি আর কাছে আসেনি। এই ছিল তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আলহামদুলিল্লাহ এখন তারা সবাই সুস্থ আছে। রাসেল ভাই ভূত.com ঘটনা লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তিনি তার এইচএসসি এক্সামের জন্য দোয়া চেয়েছেন এবং তার ফোন নাম্বার এবং সবকিছু শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় থাকব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন। মোহাম্মদ সাদি লিখেছেন, আমার নামটা নিলেন না ভাই। না, আপনার নামটা না নেওয়ার কোনো কারণ নেই, এই যে আপনার নাম নিয়ে ফেলেছি। অ্যান্ড আশা করছি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এমডি সারোয়ার হোসেন বাপ্পি আমাদের সাথে আছেন, নওগাঁ থেকে শুনছেন তিনি। মোহাম্মদ ফরিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি সেলিম এসকে পুরান ঢাকার নারিন্দা থেকে তিনি শুনছেন। প্রার্থনা প্রামাণিক তিথি আমাদের সঙ্গে আছেন, হ্যালো ভাইয়া। তাপসী দাস, অলওয়েজ মাই ফেভারিট শো, থ্যাংক ইউ সো মাচ। লিজা দত্ত ভাইয়া ফেসবুক থেকে, না আমরা ফেসবুক তো নয়, আমাদের ইউটিউব আছে। সিয়াম আহমেদ আমাদের সাথে আছেন, তিনি অ্যাপে ঢুকতে পারছেন না বলছেন। এটা আপনি একটু স্বাধীনে প্লিজ আপনার ফোন নাম্বার সহ মনে হয় ইনবক্স করলে ওনারা ঠিক করে ফেলবেন। সারোয়ার জাহান নয়ন আমাদের সঙ্গে আছেন এবং আমাকে বলছেন যে আমরা ভালো নেই, আপনি যা শুরু করেছেন লাইভ শোনা যায় না, অ্যাপে সমস্যা। লাইভ শোনা যায় না, অ্যাপে সমস্যা। ভাই ফার্স্ট অফ অল আমি শুধু শোটাই করি, সুতরাং টেকনিক্যাল ব্যাপার আমি খুবই কম বুঝি, এবং অ্যাপ রিলেটেড কোনো কিছু বললে বা ইউটিউবেও বা ফেসবুকে কোনো ঝামেলা হলে, এখন ব্যাপারটা হচ্ছে ধরুন যে আপনি ফেসবুকে কোনো একটা প্রবলেম ফেস করছেন, কিন্তু আমার কন্টেন্টটা আছে ফেসবুকে, এটা কি মানে আমাকে তখন দায়ী করবেন কেন? আমি জানি না, আমি ঠিক বুঝলাম না যেখানে আমি কি করলাম। এবং আমাদের এই অ্যাপটা যেখানে স্বাধীন মিউজিক অ্যাপ, এখানে আমি একটা শো করি, বাট আপনারা যদি এই ধরনের কথা বলেন তাহলে ব্যাপারটা আমার কাছে খুব দুঃখজনক লাগে আর কি। আয়েশা নূর সুমাইয়া আমাদের সঙ্গে আছেন, সজীব আমাদের সাথে আছেন, নাজমুল হাসান আমাদের সঙ্গে আছেন। আমি খুব অবাক হই যে মানে আপনারা ধরেন যে আপনি একটা মানে প্রোগ্রাম করছেন কোনো একটা জায়গায়, এবং মানে আপনি কোথাও একটা মানে কি বলবো যে গান বা কোনো একটা প্রোগ্রাম আপনি টিভিতে দেখছেন, এখন আপনি ওইখানে কোনো একটা পারফরমেন্স করেছেন, যদি কোনো কারণে যদি কোনো সমস্যা হয় সেটা কি পারফর্মারের দোষ? আমি ঠিক জানি না আপনারা কেন বলেন এই কথাটা। তো কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদের এইটুকু আমি যেহেতু আমার মানে ক্ষুদ্র টেকনিক্যাল নলেজ দিয়ে বলতে পারি যে আপনার ফোন কী পরিমাণ ডেটা রিসিভ করে, আপনার অ্যাপ আপনি যেটা ডাউনলোড করেছেন এবং আপনার ইন্টারনেট ঠিক আছে কি না, এই ব্যাপারগুলো একটু চেক করে নিয়ে, এবং যদি ঢুকতে না পারেন তাহলে স্বাধীন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি যদি চেষ্টা করেন, ডেফিনেটলি এটা সমাধান আছে, এবং সমাধান তো অবশ্যই হবে। কারণ যদি এরকম হতো যে কোনো সমস্যা, তাহলে কেউ শুনতে পেত না, তাই না? কেউ শুনতে পাচ্ছে না মানেই ব্যাপারটা এরকম যে আপনার এখানে অন্য কোনো একটা প্রবলেম আছে অন্য কোনো দিক থেকে, সেটা আপনি একটু জেনে নেবেন, আমি এটা অনুরোধ করব আপনার কাছে। আর আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনারা আপনাদের ঘটনা পাঠান, একটা অডিও ক্লিপ দিব, এবং অডিও ক্লিপের পরে আমরা আবারও ইমেইলে ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি You will never be alone.
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাই। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনিক মাহমুদ বলছি রাজশাহী থেকে। আমি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ঘটনা নিয়ে। ঘটনাটা আমার ফুফাতো বোনের হাজবেন্ডের সাথে, অর্থাৎ আমার দুলা ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা আসলে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা, এবং তিনি নিজেই কিন্তু এর ভিকটিম। তো ঘটনাটা আমাকে দুলা ভাই দিয়েছেন। আমি প্রেক্ষাপটটা একটু বলতে চাই। আমি এবারে পুজোর ছুটিতে যখন বাসায় যাই, বাসায় গিয়ে আমি জানতে পারি যে আমার দুলা ভাইয়ের সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি দেরি না করে তার সাথে যোগাযোগ করে আমি তার ঘটনাটা কালেক্ট করি। প্রথম অবস্থায় তিনি আসলে শেয়ার করতে চাচ্ছিলেন না, আর তারপরে আমি আসলে খুব জোরাজোরি কারণে তিনি এক পর্যায়ে আমাকে শেয়ার করতে চান, রাজি হন, এবং তারপরে আমি ঘটনাটা আসলে চিন্তা করি যে ভূতে.com শেয়ার করব। তো ঘটনাটা যেভাবে ঘটছে আমি সেভাবে বলার ট্রাই করতেছি। ঘটনা যে খুব একটা ভৌতিক তেমন কিন্তু না, আমি আগেও বলছি, কোনো তেমন অতটাও ভৌতিক না, কিন্তু কিছু অদ্ভুত সিমটমস তার দেখা দিয়েছিল, কিছু ঘটনা ঘটেছিল ব্ল্যাক ম্যাজিক করার পর তাকে, সেগুলোই আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো আমি আর বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। তো আমার দুলা ভাই, আমি তার নামটা স্কিপ করে যাচ্ছি। তো আমার দুলা ভাই আসলে পেশায় একজন টেইলার, প্লাস ওনার একটা কাপড়ের দোকানও আছে। তো এটা আসলে বাগমারা উপজেলার কোনো একটা গ্রামের ঘটনা। তো তিনি তার বাসা থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি ছিল তা কিন্তু নয়, মোটামুটি দেখা যাচ্ছে যে 3 কিলো। তো যেটা করতে হতো, উনি আসলে যেহেতু এটা 2 মাস আগের ঘটনা, তো তখন আসলে এই বর্ষাকাল চলছিল রাজশাহীতে। তো এই বর্ষাকালে দেখা যাচ্ছে যে তার মেইন রাস্তা থেকে তার বাসা প্রায় 1 কিলো হবে, এইটুকু আসলে কাদাময়, কাদা হয়ে যায়। পাকা রাস্তা না, কাঁচা রাস্তা। তো তিনি যেটা করতেন, বাইক নিয়ে যাইতেন না, তার বাইক ছিল, বাইক নিয়ে যাইতেন না, তিনি হেঁটেই কতটুকু পথ হেঁটে এসে তিনি আসলে ভ্যানে করে বাজারে যেতেন। তো যথারীতি ভালোই চলছিল তার জীবন, কিন্তু কে জানতো তার জীবনে কিছু দুর্বিষহ ঘটনা ঘটবে, মর্মান্তিক কিছু ঘটনা ঘটবে, এটা তিনি কখনো কল্পনাও করেন নাই। চলুন তাহলে আমরা কি ঘটেছিল তার সাথে একটু শুনে আসি। রোজকারের মতো তিনিও সেদিনে গিয়েছিলেন দোকানে, এবং কাজের চাপ থাকায় তার বাসায় আসতে একটু লেট হয়ে যায়, অর্থাৎ সেদিন তিনি প্রায় 9:30 মতো বেজে যায়। তো তিনি যথারীতি তার দোকান বন্ধ করে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন, এবং ভ্যানে করে মেন রাস্তা থেকে এসে তিনি তার বাসার কাঁচা রাস্তায় হাঁটা শুরু করেন। এরপর আসলে যেটা হয়, রাস্তার দুপাশে কিন্তু আপনারা জানেন যে রাজশাহী বাগমারা অঞ্চলে অনেক বরজ আছে, পানির বরজ। তো দুপাশে পানির বরজ ছিল। তো এবং কাদা, এতটাই রাস্তা কাদাময় ছিল যে উনি তার এক হাতে স্যান্ডেল নেন এবং এক হাতে তিনি তার মোবাইলের টর্চটা চালান। এরপর তিনি হাঁটা শুরু করেন। তো তিনি ক্রস করেন। ক্রস করার পরে একটা বাঁশঝাড় পড়ে। আসলে গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় একটু জঙ্গল এলাকা একটু বেশি থাকে, বাঁশঝাড় থাকে, এরকম মানে একটু অঞ্চল দেখা যায় আর কি। তো তিনি ক্রস করে তারপর তিনি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো এই রাস্তা তার কাছে তিনি প্রতিদিন যাওয়া আসা করেছেন, কিন্তু কখনোই তার কোনোদিন ভয় লাগেনি, কোনো আনইউজুয়াল কিছু ফিল হয় না। সেদিন কেন জানি তিনি তার মধ্যে একটু ভয় লাগছিল। ঘুটঘুটে অন্ধকার ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এবং একটু ফিরি ফিরি বৃষ্টি হচ্ছিল। তারপর তিনি হেঁটে যাচ্ছিলেন। তিনি যখন বাঁশঝাড় ক্রস করছিলেন, বাঁশঝাড় ক্রস করার পর তার মনে হচ্ছিল, মানে তিনি আসলে গান বাজাচ্ছিলেন তার ফোনে, মানে ভয়টা দূর করার জন্য তিনি আসলে গান প্লে করছিলেন এবং যাচ্ছিলেন। মনে হচ্ছিল গানটা যেন ইকো হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, মনে হচ্ছে পিছনে একই গান কে যেন শুনতে শুনতে আসতেছে, এরকম মনে হচ্ছিল তার। তিনি পিছনে তাকালেন, কিন্তু কোনো কিছুই দেখতে পেলেন না, কোনো আনইউজুয়ালও কিছু ফিল করলেন না তখনও পর্যন্ত। তিনি আবারও হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি বাঁশঝাড়টা ক্রস করেন। তিনি গান বাজছিল, তিনি আবার খেয়াল করলেন তার গানটা প্রতিধ্বনিত হচ্ছে, অর্থাৎ পিছন থেকে কেউ যেন
মনে হচ্ছে এই একই গান প্লে করতেছে, এরকম একটা বিষয়। তিনি আবারও পিছু তাকালেন, কিন্তু কিছু দেখতে পারেন না। 22 ক্রস করার পর কিছু বাড়ি আছে, তিনি বাড়িগুলো ক্রস করলেন। ক্রস করে মোটামুটি তেমন আর তার সাথে তখন কিছু ঘটে নাই। তিনি এটাকে অ্যাজ ইউজুয়ালি ধরলেন। আসলে যেহেতু ভয় লাগছিল, তারপরেও তিনি অ্যাজ ইউজুয়াল ধরলেন যে না, স্বাভাবিক হতেই পারে এরকম একটা কিছু। এরপর তিনি বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে তিনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তিনি খাবার টাবার খেয়ে, যেহেতু তার পানের বরজ ছিল, পরের দিন সকালে আসলে বাজারে হাট ছিল, অর্থাৎ সেই যে বাজারে তিনি আসলে তার দোকান আছে, তিনি আসলে তার পানের বরজও ছিল, তিনি পান ভাঙবেন খুব সকাল ভোরে উঠে, অর্থাৎ ফজরের আগে থেকেও তাকে পান ভাঙতে হবে। এই উদ্দেশ্যে তিনি দেরি না করে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়লেন যখন, হঠাৎ করে রাতে তার ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমার বোন পাশে ছিল, আমার ফুটে একটা ভাগ্নি আছে, সেও ছিল পাশে। তিনি হাত দিয়েছেন, হাত দিয়ে তিনি কাউকে পাচ্ছেন না। এবং তিনি যখন মানে তার চোখ টোক একটু মুছে, অর্থাৎ একটু ভালোভাবে দ্বন্দ্বাচ্ছন্নতা দূর করে তিনি যখন তাকালেন, তখন দেখছেন তার উপরে আসলে তার বাসা টিনের বাসা ছিল, কিন্তু তিনি কিছুই দেখছেন না। মনে হচ্ছে তিনি খোলা আকাশের নিচে তিনি শুয়ে আছেন। তিনি উঠে বসলেন। বসে যখন তিনি ভাবছেন নিচে নামবেন, তো যখন তিনি নিচে নামতে যাবেন, তখন পা দিয়েছেন পিঠে, যখন নিচে পা যখন নামাচ্ছেন, তিনি দেখছেন যে তিনি পানিতে পা দিচ্ছেন। তিনি চমকে উঠলেন, তিনি আসলে কোথায় আছেন। এরপরে তিনি একটু নিজেকে জাগ্রত করে তিনি চারিদিকে তাকালেন। তিনি তাকিয়ে দেখতেছেন যেটা দেখার জন্য তিনি কোনোদিনও প্রস্তুত ছিলেন না, কোনোদিনও চিন্তাও করেননি এরকম কিছু তার সাথে ঘটতে পারে। তিনি দেখলেন তিনি আসলে একটা পুকুরের মধ্যে, একটা ভেলার মধ্যে তিনি শুয়ে আছেন, এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তবে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন যে চারিদিকে তিনি একটা পুকুরের মধ্যে আছেন। তিনি চিনতে পারছিলেন না তিনি আসলে কোথায় আছেন। তিনি চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার দিয়ে উঠতেই পাশ থেকে মানে আমার বোন তাকে করলো আর কি। তিনি আসলে বুঝলেন যে তিনি আসলে ঘুমের মধ্যে আসলে স্বপ্ন দেখছেন। আমার বোন তাকে পানি টানি খাওয়ালেন। তারপরে তাকে আসলে কি হয়েছে জিজ্ঞেস করলো। তিনি আর আসলে বিষয়টা বলেন নাই, যেহেতু তার এটা স্বপ্ন তিনি মনে করেছেন যে স্বপ্ন, আসলে এটাকে আসলে বলার প্রয়োজন মনে করেন। তিনি এমনিতেই আসলে একটু করে তিনি আসলে ঘুমিয়ে যান। সকালে তিনি রোজকার মতো তিনি সকালে উঠেছেন। তিনি পানের বরজে গেলেন আর কি। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বর বলি, যদি এটা শুদ্ধ ভাষায় বরজ। তো তিনি পানের বরজে গেলেন। তো তিনি পানের বরজে যারা দেখেছেন এই অঞ্চলের পানের বরজগুলো সারি সারি আসলে যেটাকে আসলে বাঁশের মতো পোতা থাকে, বাঁশের কেটে কেটে চিকন চিকন কেটে আসলে মানে সারি করে লাগানো থাকে, এবং ওইগুলোতে আসলে পানের গাছ বেয়ে উঠে আর কি, এরকম একটা বিষয়। তিনি পান ভাঙা যথারীতি পান ভাঙা শুরু করে। তিনি একাই ছিলেন, তিনি একাই পান ভাঙছিলেন। পান ভাঙতে ভাঙতে তিনি প্রথম সারিতে পান ভাঙছিলেন। পান ভাঙতে তিনি খেয়াল করলেন, যদিও তার হাতে টর্চ ছিল, অর্থাৎ তার মোবাইলের আলো তিনি জ্বালিয়ে রাখছিলেন, এবং প্লাস তিনি পান ভাঙতেছিলেন। তিনি খেয়াল করলেন ওই পাশের কে যেন এই একইভাবে পান ভাঙছে। তিনি তো অবাক হয়ে গেলেন, চোট্টোর আসলো নাকি। তিনি একটু বললেন, এই কে ওখানে, কে 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 ওখানে তুমি, এইভাবে তিনি বলে উঠলেন। কোনো রেসপন্স আসলো না, সে তার মতো পান ভাঙছে। তিনি সাথে সাথে তার ওখানে গেলেন, পান টান চুরি হচ্ছে নাকি, সাথে সাথে গেলেন ওখানে। তিনি যেটা দেখছেন সেটা তিনি আবারও দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তিনি আসলে ওইবারে পান ভাঙছেন, অর্থাৎ তারই একটা তার মতোই দেখতে কেউ একজন সেখানে পান ভাঙছিল, এবং তাকে দেখে হাসতেছিল, এরকম খিলখিল খিলখিল করে হাসতেছিল, এবং বলছিল, কিরে পান ভাঙবি না, থেমে গেলি কেন, পান ভাঙ, পান ভাঙ, আজই তোর শেষ পান ভাঙা, ভেঙে নে, যত পারবি ভেঙে নে। তিনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সকালবেলা যখন তিনি চলে আসার কথা, তিনি আসছেন না দেখে প্রায়
8টা-9টা বেজে গেছে, অর্থাৎ তিনি মোটামুটি 7টার মধ্যে ফিরে আসেন। সে কারণে সেগুলো আবার গুছিয়ে আবার একটা ইয়ে করে আর কি তাকে বেঁধে তাকে আবার বাজারে নিয়ে যেত। তো এই জন্য মোটামুটি তিনি সম্ভবত 7টার দিকেই চলে আসতেন। তো 8টা-9টা হয়ে যাচ্ছে, কেউ আসতেছেন, তখন আসতেছেন না, ফিরে আসতেছেন না দেখে আমার বোন আসলে আমার তার শ্বশুরকে পাঠান যে একটু দেখেন তো বাবা কি হয়েছে, এখনো সে আসতেছে না। তিনি যে দেখতেছেন যে আসলে তার ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তিনি তাকে আসলে পাশের লোকজন ডেকে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে তাকে আসলে একটু ইয়ে দেওয়া হয়, পানি টানি দেওয়া হয়, মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। দেওয়ার পরে মোটামুটি যখন তার ঘুম ভাঙে, অর্থাৎ যখন তিনি সেন্সে ফিরে আসেন, অলরেডি 2 দিন পার হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করছেন যে আমি কোথায়, যখন তার সেন্স হয় কোথায়, তখন সবাই তো মোটামুটি কান্নাকাটির মতো একটা অবস্থা। ট্রিটমেন্ট করা হয়েছে, তারপরে নিয়ে আসতেছে, বাসায় ডাক্তার নিয়ে আসা হয়েছে। তো মোটামুটি তখন ইয়ে হয়, ট্রিটমেন্ট করার পরে আসলে সবাই তো মানে কান্নাকাটি একটা রোল একটা অবস্থা। তো সবাই দেখতেছে এই অবস্থা, বলতেছে তুমি কি হয়েছে বাবা, সবকিছু জিজ্ঞেস করা হয় তাকে। জিজ্ঞেস করার পরে তো আসলে তিনি কিছু তেমন একটা বলতে পারেন না। তখন ডাক্তার তাকে বলা হয় যে তাকে আপাতত রেস্ট করার জন্য। তিনি আসলে রেস্ট করেন, রেস্ট নিতে বলা হয় তাকে, আসলে রেস্ট করে তারপরে দেখা যাচ্ছে যে পরে তিনি আসলে সব ঘটনা যখন মোটামুটি সন্ধ্যার পরে তিনি সেদিন সন্ধ্যার পরে তিনি মোটামুটি সবকিছু ঘটনা খুলে বলেন, এরকম কাহিনী। তো আসলে আমার দুলাভাই অনেক পরিশ্রম করতো, অনেক পরিশ্রমী মানুষ ছিলেন। তো সব বলতেছিল, ডাক্তার বলতেছিল হয়তো তুমি স্ট্রেসফুল আছো, এই কারণে তোমার এই অবস্থা, তুমি অনেক পরিশ্রম করে জন্য হয়তো তুমি একটা ভুল দেখছো হয়তো, আর সকালবেলা তুমি অনেক ভোরে তুমি উঠে যে পান ভাঙছো, ওই সময় হয়তো ভুল দেখছো। কিন্তু আমার দুলাভাই কোনো মতেই মানতে নারাজ যে তিনি আসলে ভুল দেখছেন। তারপরে আসলে সবাই একটু তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপরে যেটা হয়, সেই দিন রাতে তিনি, যেহেতু তিনি মোটামুটি তখনও অতটা মানে তার শরীরে শক্তি ছিল না, তিনি মোটামুটি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। তো ঘুম থেকে যখন ঘুম মানে হঠাৎ রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছেন, সেই দিনও হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তিনি এক্সাক্ট টাইমটা বলতে পারেন না আসলে কতটা, কোন সময় তার ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙেছে, তিনি মানে তিনি উঠে বসলেন। সেদিনও তিনি দেখতেছেন তিনি খোলা আকাশের নিচে শুয়ে আছেন, এবং চারিদিকে তখন তিনি দেখলেন যে হ্যাঁ, তিনি আবারও সেই ভেলার উপর বসে আছেন এবং চারিদিকে পানি। যখন তিনি নামতে গেছেন দেখছেন যে তার আসলে পানি। তো এবার তিনি খেয়াল করলেন যে তিনি ওই পুকুরের মাঝখানে আছেন, এবং ওই পুকুরের চারপাশ দিয়ে কেউ যেন ভেলা একটা চালাচ্ছে, মানে গ্রাম্য ভাষায় যেটা ওই যে কলা গাছ দিয়ে তৈরি, যেটা ওই রকম আর কি টাইপের ভেলা বানিয়ে চারিপাশে রাউন্ড দিচ্ছে। তিনি যথেষ্ট তিনি ফেস দেখতে পান না, কেন কোন মনে হচ্ছেন কেউ একটা, মানে অন্ধকার যেহেতু ছিল, তিনি দেখছেন কেউ একটা তাকে মানে ইয়ে করতেছে। তো এভাবে রাউন্ড দিচ্ছে আর কি, রাউন্ড দিতে দিতে এবার তিনি সে মুহূর্তে চিৎকার দেন নাই। তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তখনও ছিলেন। দেখলেন এক সময় তিনি একটু চোখ ইয়ে করে দেখলেন যে ভেলাটা তার কাছে চলে আসছে, এবং যে ভেলাটা চালাচ্ছে সে আর কেউ না, তিনি ভেলাটা চালাচ্ছে। তার মতোই দেখতে কেউ একজন ভেলাটা চালাচ্ছে, এবং সে বলে ভেলাটা চালাতে, কিরে কেমন লাগছে এইভাবে, কি চল না আজকে দুজন মিলে মাছ ধরবি, চল পুকুরে ঝাঁপ দে, মাছ ধর, এইরকম কথাবার্তা বলতে শুরু করে। এই দেখে আমার দুলাভাই আবার চিৎকার দেন, এবং পাশে দেখা যাচ্ছে যে তার মানে আমার বোন তাকে আবার কি হয়েছে বলে উঠে তাকে আসলে তাকে ইয়ে করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, পানি টানি খাওয়ান, এবং আসলে তারপরে আমার বোনকে তখনই সব ঘটনা আমার দুলাভাই খুঁজে বলে যে এরকম আমি আবার দেখছি। তো আমার বোন তখনই বুঝতে পারছিল আসলে ভালো কিছু ঘটছে না, কোন একটা কিছু একটা রং আছে। আবার তার মনে এরকম আসতেছিল যে হয়তো বা আসলে সে ওই যে ডাক্তার বলছে যে তিনি আসলে অনেক পরিশ্রম করেন, এই কারণে ভুল ভাল দেখতেছেন, এটাও হতে পারে। মানে দুইটা দিকেই আমার বোনের মধ্যে একটা কনফিউজিং বিষয়গুলো আসতেছিল। তো এরপর যেটা হয়,
তিনি তাকে তখন মোটামুটি একটু সান্ত্বনা দিয়ে তিনি আবার তাকে ঘুম পাড়িয়ে দেন। আমার বোন সেদিন জেগেই ছিলেন আর কি, তাকে যাতে কোনো রকম প্রবলেম না এই জন্য তিনি জেগে থেকে তাকে একটু দেখভাল করছিলেন। যাই হোক, রাত শেষ হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে তিনি মোটামুটি তার হচ্ছিল, তিনি যেহেতু কাজের মানুষ তো দেখা যাচ্ছে যেটা অভ্যাস, সেটা না করলে দেখা যাচ্ছে মানে কিছু কিছু মানুষের ভালো লাগে না, তো তিনি কোনো মতেই থাকবেন না, তিনি দোকানে যান। তো দোকানে গেলেন, তাকে কেউ আটকাতে পারলো না, তিনি দোকানে গেলেন এবং দোকানে যে তিনি যেটা হয় তিনি কাজ করছিলেন, তার আসলে টেলারি আছে, তিনি দর্জি, তো তিনি ওই যে সেলাই করছিলেন, এটা কাজ করছিলেন। তো কাজ করছিলেন তখন দোকানে আসলে কেউ ছিল না এবং তিনি আসলে কাজ করার মাথায় হঠাৎ করে দেখলেন তার মানে কয়ারের দোকান ছিল, আসলে দেখছেন যে মানে কাপড় টাপড় ছিল, তো দেখছেন যে দোকানের পাশে তিনি হুট করে মানে কাজের ফাঁকেই তিনি দেখছেন, চোখ চলে গেছে আর কি, চোখে তিনি দেখছেন যে কি যেন একটা ওই মুখ হয়ে বসে আছে, মানে পিঠ দেখিয়ে তাকে বসে আছে তিনি আর কি। তো তিনি গেলেন, তিনি জিজ্ঞেস করেন, কে, কখন ঢুকলে তুমি, কে? তো যদিও তার বাবা আসলে মানে দোকানে থাকেন, বসেন, কিন্তু তার বাবার মতো লাগছিল না, শেপটা মনে হচ্ছিল একটু তাগড়া দেহ, মানে একটু জোয়ান মানুষ মনে হচ্ছিল। তো তিনি উঠে যেতে হন, যেহেতু তার দিনের বেলা, তিনি তো ভয়ের কোনো কারণ না, তিনি দিনের বেলা যা দেখছেন আর কেউ না, আর কেউই নয়, তিনি ওখানে বসে আছেন, তারই মতো দেখতে কেউ একটা বসে হাসতেছে, খিলখিল খিলখিল করে হাসতেছে। এবার তিনি দৌড়তেন, কিছু বলার তাকে সুযোগ না দিয়ে তিনি দৌড়তেন এবং পাশের দোকানে যায়, তিনি তার পরিচিত যে দোকানদার ছিল তাকে বলেন যে আমি এরকম দেখছি। এসে দেখে কেউ নাই। এইভাবে আসলে তাকে সবাই মানে বলতেছিল যে তিনি আসলে মানে পাগল হয়ে গেছেন, এরকম অনেকে বলা বলি করছিল আসলে যে দিনের বেলা এসব হয় নাকি, মানে কেউ বিশ্বাস করছিল না তার কথা, আসলে সত্যি কথা বলতে আসলে তার মাথার সমস্যা হয়ে গেছে এরকম বলা হয়। তো তিনি যাই হোক এই জন্য আসলে তাকে একজন সাজেস্ট করলো যে তিনি তাকে ডাক্তার দেখানোর জন্য। তো এই জন্য আমার বোন আসলে তাকে নিয়ে রাজশাহীর একজন সুনামধন্য ডাক্তারের কাছে আসেন আর কি। ডাক্তারটার নামও আমি বললাম না, তিনি যাই হোক রাজশাহী মেডিকেলের একজন সুনামধন্য আর কি, একজন ডাক্তার, মানসিক ডাক্তার আর কি। তার কাছে ডাক্তারকে তিনি সবকিছু খুলে বললেন। তো খুলে বলার পর ডাক্তার আসলে মানে তাকে কিছু টেস্ট দিল আর কি। টেস্ট দেওয়ার পরে তিনি সেগুলো করলেন, করার পরও তার সাথে ডাক্তার আসলে কোনো কিছু পেলেন না। তাকে বললেন যে তুমি আসলে একটু রেস্ট নাও এবং এই ওষুধগুলো তুমি খাও। তো এই ওষুধগুলো তিনি আসলে সেদিন তিনি চলে আসেন আর কি, চলে এসে বাসায় আবারও তিনি আসলে রেস্ট করছিলেন, এগুলো খান। তো দুদিন মোটামুটি 2 দিন আর কিছু হয় নাই। এরপর তিনি মনে করলেন যে হয়তো তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি আবারও দোকানে গেলেন। সেদিনও তিনি দোকান করে আস্তে আস্তে মোটামুটি এশার মানে মাগরিব পার হয়ে গেছে, অর্থাৎ এশার আগে আর কি এরকম হয়ে গেছে। তো তিনি দোকান থেকে এসে ওই ভ্যান থেকে নেমে, মেন রাস্তা থেকে নেমে তিনি আসলে তখন তার কাঁচা রাস্তাটা যেটা বাড়ির রাস্তা সেটা তিনি উঠছেন। সেদিন তিনি মোটামুটি তিনি আসলে তার কোনো ভয় লাগে না, সেদিন তিনি হাঁটে যাচ্ছেন। তো হাঁটতে তিনি হাঁটতে যখন তিনি তার বাঁশঝাড় ক্রস করছেন, অর্থাৎ তারপরে আসলে গ্রামের যে বাড়িগুলো থাকে বাড়িগুলো নিবে, তো পিছ থেকে কে যেন তাকে একটা ডাক দিল তার নাম ধরে। তিনি পিছনে তাকালেন, তাকে দেখছেন কেউ নাই। তিনি আবার একটু হাঁটতেছেন, 2 পাও হাঁটেনি, 2 কদম হাঁটতে না হাঁটতে আবার তাকে ডাক দিলেন এবং তিনি মনে হচ্ছিল এটা কোনো মানে খুবই অচেনা একটা ডাক আর কি। তার গ্রামের মানুষের পরিচয় ছিল, তার সাথে অনেক মানুষের চলাফেরা ছিল, কিন্তু মনে হচ্ছে এটা একটা অপরিচিত ডাক। তিনি একটু পিছিয়ে আসলেন, পিছিয়ে এসে একটু দেখছেন, বুঝে লাইট টাইট মেরে। তার এক হাতে স্যান্ডেল ছিল, যেহেতু রাস্তা কাদামো, তিনি এক হাতে স্যান্ডেল ছিল, প্লাস তার এক হাতে টর্চ ছিল, মোবাইলের টর্চ। তিনি চারিপাশে দেখলেন। তো চারিপাশে দেখলেন, তিনি দেখতেছেন যে বাঁশের কতগুলো বাঁশ আছে, বাঁশঝাড়ের পিছনে থেকে কে যেন গোঙাচ্ছে এইরকম ভাবে, মানে কেমন মনে হচ্ছে কান্নাও না, আবার কেমন যেন একটা গোঙানি টাইপের কিছু একটা। তো সেদিন মানে তিনি তো মনে করছেন যে তার আসলে সবকিছু ঠিক হয়ে গেছে, তিনি সব ঠিক ওকে। তো বলে কে 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 ওখানে, তুমি কে কে কি কাঁদছো ওখানে, গোঙাচ্ছ? কোনো রেসপন্স আসে না। তিনি একটু তার লাইট নিয়ে গেলেন এবং দেখতেছেন মানে কে একটা আর কি, মানে কাপড় চুপড়ে দেখা যাচ্ছে কোনো
ওই যে যারা ওই যে পাগল লোকজন যারা দেখা যাচ্ছে যে কোনো সেন্স থাকে না, ওই যে দেখা যাচ্ছে যে বাজারে টাজারে বসে থাকে, চুল টুল বড় টড় এরকম একটা অবস্থা, পা মানে দু পা ছেড়ে দিয়ে একদম বসে ছেড়ে দিয়ে ফাঁক করে থেকে মনে করেন যে সে কেমন ঘুমাচ্ছে এরকম আর কি। তো তিনি যে আসলে ভাবলেন কোনো পাগল টাগল হবে নাকি, তো এত রাতে এখানে কেন, একটু চিন্তা ভাবনা একটু তার মনে। তিনি যে যখন তার মানে লাইট দিয়েছে, লাইট মেরে তার কাঁধে হাত দিয়েছেন আর কি, কে তুমি, হাত দিয়ে এরকম একটা কথা বলছেন। যখন ওই পাগলটা তার মুখটা ঘোরায়, এই মুখটা ঘোরার তিনি যেটা দেখলেন সেটা হয়তো বা আর কখনো তিনি দেখতে চাইবেন না। এবারও দেখলেন যে আসলে তিনি তো তাকেই দেখতেছেন, নিজেকেই দেখছেন তার মতে, এবং পাগলটা মুখে হাসতেছিল এবং পাগলের মুখ চোখগুলো অনেক মনে হচ্ছে জ্বলতেছিল, মনে হচ্ছে সে খুব রেগে আসছে, এরকম একটা অবস্থা। এটা দেখে তিনি স্যান্ডেল ফেলে দিয়ে দৌড় দিয়েছেন এবং দৌড় দিয়ে তিনি বাসায় যেয়ে মোটামুটি চিৎকার দিয়ে তিনি সেন্সলেস হয়ে বাসায় ঢুকতেই পারেননি। তার আগে মানে যে অনেক পিচ্ছিল জায়গাগুলো ছিল থাকে না, ওইগুলোতে তিনি আসলে বৃষ্টি হওয়ার পরে অনেক পিচ্ছিল হয়ে গেছে, পিছলে ওপরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। তাকে সবাই ধরাধরি করে নিয়ে এসে তো বাসায় নিয়ে যেতে তার কাপড় টাপড় সবগুলো হয়ে গেছিল, তো আমার বোনগুলো সবকিছু পরিষ্কার করে দিয়ে নতুন কাপড় টাপড় করে দিয়ে তো তাকে মাথায় পানি টানি ঢালা শুরু করলো এবং দেখা যাচ্ছে আবারও তাকে ডাক্তারকে ফোন দেওয়া হয়, গ্রাম্য ডাক্তার যিনি ছিলেন তাকে ফোন দেওয়া হয়, তিনি এসে মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে তো তারপর এক সময় দেখা যাচ্ছে তার সেন্স ফিরার পরে তিনি সব ঘটনা খুলে বলেন যে এরকম কাহিনী হয়েছে। তিনি বারবার যেন তিনি নিজেকেই দেখছেন, আর এবার যেন ভয়ঙ্কর রূপে দেখছেন। এরপর তারপরে তাকে ডাক্তার আবার বলছেন তুমি আসলে ওষুধগুলো ঠিক মতো খাও, দেখ তুমি ঠিক হয়ে, এভাবে অভয় দিয়ে তাকে ডাক্তার চলে যান। তিনি খাওয়া দাওয়া করে রোজকার মতো তিনি ঘুমিয়ে যান এবং তাকে আসলে আমার বোনেরা দেখা যাচ্ছে বলা হচ্ছে তাকে আর দোকানে আপাতত যেতে দিবেন না কিছুদিন, তাকে বাসায় রাখার জন্য করছিলেন আর কি, ফোর্স করছিলেন। তারপর তিনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে যেয়ে তিনি স্বপ্ন দেখেন কোন একটা কালো অবয়ব এসে বলতেছে যে তোর দিন খুব শেষ, খুব তাড়াতাড়ি তুই চলে যাবি, প্রস্তুত হ তুই, তোর দিন ঘনিয়ে আসতেছে, এরকম ভাবে কথাগুলো বলেন। বলার পরে তিনি আবারও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। এবার তিনি ফেসটা দেখতে পান না, তবে মনে হচ্ছিল মানে তিনি যতটুকু আমাকে বলেন যে কালো লোমশ টাইপের, মানে চোখ মুখের মোটামুটি একদম মানে বোঝা যাচ্ছে না আর কি, তবে মানে তার চুল টুল দিয়ে ঢাকা, এরকম একটা মানে খুবই লোমশ চুল দিয়ে ঢাকা, তবে অনেকটা দেখতে তিনি যতটুকু বলছেন যে আসলে একটা ইয়ের মতো মানুষই, কিন্তু দেখা যাচ্ছে তার মুখ চোখটা মনে হচ্ছে অনেকটা ষাঁড়ের মতো, এরকম টাইপের আর কি কিছু একটা। তো যাই হোক, এটা আসলে মানে উনি অত্যন্ত বেশি তার আসলে ভয় পেয়ে তিনি চিৎকার দিয়ে আমার বোন আসলেই মানে এটা মানে করতে পারছে না তার স্বামীর এই অবস্থা। তো পরের দিনে তারা চিন্তা করে যে মানে তারা কোনো একটা কাছে যাবে, এটা কোনো কিছু ভালো হচ্ছে না, যেটা আমার বোন আগেই সন্দেহ করেছিল। তো তিনি চিন্তা করেন যে তিনি আসলে কোনো কাউকে করবেন, কোনো কবিরাজের সন্ধানে যাবেন। তো আমার যে দেখা যাচ্ছে আমার বোনের যে শ্বশুর, তিনি বলেন যে তার একটা পরিচিত আছে আর কি, কবিরাজ আছে, তো কবিরাজের কাছে তিনি আসলে নিয়ে যাওয়ার কথা বলে। তো আমার বোন তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ মানে 2 গ্রাম পরেই আর কি, তো যেখানে ওখানে যে কবিরাজ দেখে বুঝতে মানে ওনাকে বলেন যে তোর খুব সমস্যা আছে আর কি, হ্যাঁ। তো এবং বলেন যে এটার জন্য মোটা অঙ্কের টাকা তিনি দাবি করেন আর কি, যে এটা লাগবে আর কি। তো আমার বোন তো আসলে তার স্বামীর জীবনের জন্য তিনি রাজি হয়ে যান। তো বলে যে ঠিক আছে, আজকে তিনি কিছু বিষয়গুলো নেন তিনি আর কি, তার থেকে আসলে কিছু তার চুল নেন, মানে আমার দুলাভাইয়ের চুল নেন এবং তার পরিহিত একটা কাপড় নেন এবং আরো কিছু কি যেন এলিমেন্ট ছিল যেগুলো আসলে আমার বোন দিয়েছে, এটা আসলে আমার দুলাভাই বলতে পারবে না। তো আমি যদিও আমার বোনকে জিজ্ঞেস করি না বিষয়গুলো, তো আমার বোন আসলে শেয়ার করতে আমার রাজি হবে না, আমার দুলাভাই এটা আগেই বলেছিল। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে তিনি চলে যায় এবং কালকে আসতে পারে আর কি। তো পরের দিন যেটা মানে যাওয়ার পরে ওই কবিরাজ যেটা বলে এবং যেটা শুনে, তারা কখনো চিন্তা করেনি যে এরকম কিছু হতে পারে বা করতে পারে। তো যেটা বলা যায় তোর সাথে তোকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এই ব্ল্যাক ম্যাজিকে একটা ভয়ঙ্কর জিনকে চালান করা হয়েছে, যে মানুষকে আসলে ওই রূপ ধরে আসলে কি করে মানে ভিকটিমের রূপ ধরে এসে ভয় দেখায় এবং
এভাবে ভয় দেখিয়ে দেখিয়ে তাকে শুকিয়ে মেরে ফেলা হয়, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এটা আসলে শুনে আমার মানে বোন জিজ্ঞেস করে যে কে ব্ল্যাক মিউজিকটা করেছে আর কি, আমার কি, আমার তো স্বামী কারো কখনো ক্ষতি করে না। তো আসলে কবিরাজ বলে যে যেই করছে তোদের আপন জন করছে আর কি। তো এবং এটা খুব ভয়ঙ্কর এই জিন কিন্তু মানে খুব সহজে পিছা ছাড়বে না, এরকম একটা কথা বলা হয়। তো আমার বোন আসলে খুব কান্নাকাটি করে তাকে জিজ্ঞেস করে কে এটা করছে, কে করছে, এবং শেষ পর্যন্ত কবিরাজ আসলে বলতে চায়নি, তারপরে কবিরাজ আসলে বলতে পরে বাধ্য হয়, যেটা শুনে তারপরে কখনো তারা কল্পনাও করেনি যে এরকম কেউ করতে পারে এবং কিভাবে করেছে সেটাও বলে। তো কবিরাজ বলে যে আসলে আমার দুলা ভাইয়ের মানে সৎ ভাই আসলে তাকে মানে তারপর একটা ওঝা দ্বারা আর কি, তান্ত্রিক দ্বারা আসলে একটা জিন চালান করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে যেটা করে হয়েছে যে মানে আমার দোলা ভাইকে তখন বলে যে তুই কি কিছুদিন আগে তোর ভাই তোকে কি সিগারেট খাওয়াইছিল, মানে আমার ভাইকে মানে দোলা ভাইকে আসলে ওই একটা সিগারেট দিয়েছিল কিছুদিন আগে, 2 সপ্তাহ আগের ঘটনা। চলে যায় আমরা পিছনে যে দেখা যাচ্ছে যে সেখানে আমার দোলা ভাইকে আমার ওই তারই আর কি সৎ ভাই, তবে আমার দুলা ভাই নিজের ভাইয়ের মতোই, বড় ভাইয়ের মতোই তাকে খুব ভালোবাসতেন। তো আমার মানে দুলা ভাইয়ের আর কি মানে আগে মানে দুলা ভাইয়ের বাবার আর কি তার বাবার আর কি আগের একটা বউ ছিল, বউ মারা যায় এবং তারপরে তিনি আসলে পরে একটা বিয়ে করেন, যেখান থেকে আমার দুলা ভাই হয়। একটাই ছেলে, ওই মানে ওয়াইফের একটা ছেলে, আমার দেখা যাচ্ছে যে এই ওয়াইফের একটাই ছেলে। তো যাই হোক মানে ওই তাকে আসলে ওই সিগারেটের মধ্যে তাকে আসলে ব্ল্যাক মিউজিকের যে এলিমেন্টস গুলো হয় সেগুলো আসলে দেওয়া হয়েছিল, দিয়ে তাকে আসলে সিগারেটটা আসলে খাওয়ানো হয়। আব্দুল্লাহ ভাইকে তার ভাই খাওয়াইছে আর কি, সৎ ভাই খাওয়াইছিল, খাইয়ে ব্ল্যাক মিউজিক করা হয় আর কি। তো এটার মধ্যে হয়তো বলে যে এটা আমি করব, তবে একটু সময় লাগবে, চেয়ে বসে আর কি। তো যেহেতু আসলে আমার বোন খুব জোরাজোরি করে বলে যে তাড়াতাড়ি করেন, আমার স্বামীর তো মানে দিন দিন মানে সে শুকিয়ে যাচ্ছে, তা সে খাইতে পারছে না, তা এবং সে ঘুমের মধ্যে ঘুমাতে পারে না, জেগে থাকে, চিৎকার দেয় ঘুমের মধ্যে। তো এইসব কথা বলে, তো এইসব কথা বলার পর আসলে বলছে ঠিক আছে আমি করবো আর কি, কালকে আবার নিয়ে আসিস। তো কালকে নিয়ে আসে, কালকে নিয়ে আসার পরে যেটা হয় যে তাকে আমার বোন বাইরে ছিল, তো ঘরের মধ্যে নিয়ে আসলে কি যেন রিচুয়াল করে, সেই রিচুয়ালের কথা আসলে আমার দুলা ভাইও বলতে পারবে না এমন একটা। তবে তিনি যতটুকু বলেছিলেন তাকে একটা মানে স্টারের মধ্যে বসানো হয়েছিল, স্টার দাগ করে স্টারের মধ্যে বসানো হয়েছিল, এবং স্টারটাকে মানে অনেকটা স্টারের তার মাথাতে চারটা যে কয়টা স্টারের মাথা ছিল সেগুলোতে মোমবাতি দেওয়া ছিল, এবং তারপরে মানে ইয়ে করা হয়, তার মধ্যে কিছু কি যেন রিচুয়াল করা হয়, যেটা উনি আসলে বলতে পারবেন না, মানে তাকে আসলে অনেকটা তিনি সেন্সের বাইরে চলে গেছেন এরকম একটা অবস্থা। তারপরে এক সময় যখন তার সেন্স ফিরে তখন তিনি বাসায় ছিলেন, এরকম একটা বিষয়। এবং কবিরাজকে থেকেও আমরা আসলে আমার বোন কোনো কিছু জানতে পারিনি আসলে। এরপর থেকে ওই রিচুয়াল করার পর থেকে আসলে তারপরে কোনো আর ঘটনা ঘটে নাই। তবে আমি যেদিন ঘটনাটা মানে আসলে শেয়ার করতে চেয়েছিলাম রাসেল ভাই, তো সেদিন শেয়ার করতে যে আমার কিছু আমি জানি না সেটা কোনো রিলেভেন্স আছে কিনা, তো শেয়ার করতে যে বারবার আমি আসলে রেকর্ড করতে পারছিলাম না, কোনো কিছু একটা ভুল হচ্ছিল, আমি বলতে পারছিলাম না, অনেক প্রবলেম হচ্ছিল। তারপরে আমি একটা টিউশনিতে বের হয়ে যাই সন্ধ্যার দিকে, টিউশনিতে বের হয়ে যখন আমি একটা টিউশনিতে যাব, তো টিউশনিতে যাওয়ার পথে অন্ধকার ছিল, মানে ওটা একটু বস্তির টাইপের মতো, এবং সেখানে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে আমি পড়াতে যাই। সেখানে যখন আমি উপরে উঠবো, একটু উঁচু জায়গা, সিলেটের অঞ্চলগুলো একটু উঁচু জায়গা হয়, উঁচু নিচু, তো ওটা একটু উঁচু জায়গা, আমি সাইকেল থেকে নেমে আমি উপরে উঠতেছিলাম। তখন আমি যতটুকু আমার লাইটের আলোতে আমি যতটুকু দেখতে পেলাম যে একটা লোক খালি গায়ে, এবং সে হচ্ছে ধুতি পরেছিল, সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি না সাথে কোনো রিলেভেন্স আছে কিনা, হ্যাঁ, বা সে সাধারণ কোনো মানুষও হতে পারে, আমি জানি না ঠিক। তারপরে আমি যখন ওটাকে ক্রস করে গেলাম, আমি যখন ক্রস করছিলাম, সে আমার দিকে একটা করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপরে যখন আমি একটু ক্রস করে যাওয়ার পর আমি দেখি একটা কালো বিলি আমার সামনে দিয়ে চলে গেল। তো আমি এটাকে আসলে তখন আমি কোনো কিছু ভাবি না। তারপরে আমি সামনে আর একটু গেলাম, অন্ধকারের মধ্যে আর কি, কোন লাইট, ওখানে সাধারণত স্ট্রিট লাইট থাকে ওখানে, কিন্তু সেখানে লাইট ছিল না, মানে কারেন্ট ছিল না হয়তো। তো আমি আগে গেলাম, দেখলাম যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং 2টা মেয়ে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তো আমি তাড়াহুড়া করে ওখান থেকে ক্রস করে চলে গেলাম। তো তারপর আমি একটু পিছিয়ে তাকায় দেখলাম যে তারা দুজন আমার দিকে সেই
একটা কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জানি না আমি সাথে কোনো রিলেভেন্স আছে কিনা, তারপর আমি এটা শেয়ার করলাম। এই কারণে আমি মোটামুটি 2-3 দিন ধরে আমি এটা শেয়ার করতে পারিনি বিষয়গুলো। কেন জানি মানে রেকর্ড হচ্ছিল না, রেকর্ড করতে পারছিলাম না, ভুল হচ্ছিল, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছিল। তারপরে ভাইয়া আমি বিষয়টা শেয়ার করলাম, অনেক বড় হয়ে গেল ইয়েটা। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তো লিসেনারদের সাথে শেয়ার করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা, ফুড.com এর জন্য শুভকামনা। ফুড.com চিরজীবী থাকুক, অনেক দিন চলুক, অনেক বছর ধরে চলুক, এটাই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। অডিও ক্লিপটা কিন্তু চমৎকার ছিল, আমি বলবো, এবং আশা করছি আপনারা এনজয় করেছেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরের স্টোরিতে, এবং বাই দ্য টাইম আপনারা আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.voot.com@gmail.com। আপনারা আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, এবং আমাদের স্বাধীনের যে আপনার কমেন্ট সেকশন আছে সেখানেও আপনি কমেন্ট করতে পারেন। একইভাবে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও কিন্তু আপনি আমাদের জানাতে পারেন, মেসেজ করতে পারেন, যে কোনো কিছু আপনার ইচ্ছা। আমরা ঘড়িতে সময় রাত 1:17। আজকে আমরা লাইভ করেছি, আপনারা জানেন, শোয়ের শুরুতেই, এবং লাইভের পরেই আমরা হাজির হয়েছি আমাদের আজকের এই এপিসোডটি নিয়ে, এবং আমরা আশা করব যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘটনায়, এবং এখন একটা ইমেল, আমি বলেছিলাম ইমেল, সো ইমেল, চলুন কথা না বাড়িয়ে শুনে আসি ঘটনাটি। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং সর্বদা ভালোর দলেই থাকবেন ইনশাল্লাহ। আমার নাম সাকিব আহমেদ, আমার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কোনো এক গ্রামে। প্রসঙ্গত আমি কোনো একটা কারণে আমার গ্রামের নামটি বললাম না। আমি ভূত এফএমের একজন অসম্ভব পাগল শ্রোতা। আমি 2015 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। আর রাসেল ভাই আপনার কাছে যখন কোনো ঘটনা না পাঠালে ভূত এফএম বন্ধ হয়ে যাবে শুনি, তখন খুব খারাপ লাগে। তাই ডিসাইড করি আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তার ভৌতিক জিনের কোনো ঘটনা নয়, এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা আমার এক ভয়ানক অনুভূতি। সময়টি ছিল 2018 সাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বার্ষিক পরীক্ষা শেষ করে বড় আপুর বাড়িতে বেড়াতে যাই। ওখানে ঘটনার সূত্রপাত ঘটে। 28শে ডিসেম্বর আমার পরীক্ষার রেজাল্ট হয়। আমি আপুর বাসায়, তাই আমি স্কুলের রেজাল্টটা জানতে পারিনি। তারপর আমার ক্লাস টিচার হান্নান স্যারের কাছ থেকে রেজাল্টটা জানার জন্য ওনার কাছে কল করি। উনি কল রিসিভ করেন না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। বলে রাখা ভালো, আমার আপুর ওখানে নেটওয়ার্ক ছিল খুব দুর্বল। তাই নেটওয়ার্কের জন্য আপুর বাইরের পেছনে বাঁশঝাড়ের সাথে একটা কাঁঠাল বাগান ছিল, সেখানে থেকে স্যারের সাথে কথা বলতে চলে যাই। যেহেতু স্যার আমার কলটা রিসিভ করছে না, তাই আমি আতিক স্যারকে কল করে বললাম, হান্নান স্যার আমার কল রিসিভ করছে না, যদি দয়া করে স্যারের কাছে কল করা যায়, আমার রেজাল্টের কথাটা জানাতেন, তবে খুব উপকৃত হতাম। আতিক স্যার বলল, আচ্ছা অপেক্ষা করো, আমি জেনে তোমাকে জানাচ্ছি। পরে স্যারের কলে আশা করছিলাম। হঠাৎ
হঠাৎ আমার পেছন দিকে কে যেন আমাকে ঘাড়ের মধ্যে একটা আঘাত করলো। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি খুব ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু স্যার কল করলো এবং বলল তুমি ক্লাসে সেকেন্ড হয়েছো। আনন্দে আমি দৌড় দিয়ে আপুকে বলতে যাই, তখন অন্ধকার নেমে আসছে। আমার মাথাটা খুব ভারী ভারী লাগছিল। তারপর গিয়ে দেখি আপু সেলাই মেশিন দিয়ে কি যেন সেলাই করছে। আপুকে বললাম আমার রেজাল্ট হয়েছে, আমার রোল 2। আপু বলল তাহলে তো খুব খুশির খবর। রাসেল ভাই, ওখান থেকে ঘটনার সূত্রপাত ঘটে। পরে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, ঠিক তখনই দুলাভাই বলছে, কিরে কোথায় ঘুমাবি, আমাদের সাথে নাকি বারান্দার রুমে? আমি বললাম বারান্দার রুমে ঘুমাবো। বলে রাখা ভালো ওই 2 দিন দুলাভাইয়ের দিনের ডিউটি ছিল, তাই রাতে বাসায় ঘুমাবে। আর আমি যখন বেড়াতে আসি তখন দুলাভাইয়ের নাইট ডিউটি ছিল, তাই রাতে আপুর সাথে ঘুমাতাম আমি। দুলাভাই নরসিংদীর কাদির মোল্লার আদুরি জুট মিলসের সুপারভাইজার পদে নিযুক্ত ছিলেন। যেহেতু আমি রাতে বারান্দার রুমে একা ঘুমাবো, তখন আমার ভাগনা জুনায়েদ তখন 4-5 বছর বয়স ছিল। আমি তাকে বললাম, জুনায়েদ মামার সাথে ঘুমাবি রাতে? জবাবে সে বলল, না আমি তোমার সাথে ঘুমাবো না। ভাই বলল, ভয় কিসের, ভয় পাস না, রাতে রুমের দরজা খুলে ঘুমাস, ভয় পেলে আমাকে ডাক দিস। পরে বাধ্য হয়ে একাই বারান্দার রুমে ঘুমাতে যাই। যেহেতু ডিসেম্বর মাসের শেষ দিক, তাই ওই সময়টা রাতে হালকা শীত করত। আমি ঘরের ফ্যানের স্পিড কমিয়ে ফ্যানটি অন করে দোয়া পরে কম্বল নিয়ে শুয়ে পড়লাম। রাতে হঠাৎ একটা বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, জানি না শব্দটা কিসের ছিল। আমি সাহস করে বাইরে বেরোতে যাব, বাইরে বের হতেই দেখি আমার বিয়াই উঠোনে থাকা একটা বেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো আমি কিছু মনে করিনি। আমি আমার মতো করে আবারও রুমে ফিরে আসতে যাব, এমন সময় বললাম, আজিজ ভাই এত রাতে বেল গাছের নিচে কি করেন? কোনো সাদা শব্দ নেই, আর চারিদিকটা কেমন যেন ঝিমঝিম করছে। ঝিঝি পোকা ডাকলে যেমন শব্দ হয় সেরকম একটি শব্দ আমার কানে আসছে। সত্যিই অবয়বটি কি আমার বিয়াই নাকি অন্য কিছু? পরে আমি রুমে চলে যাই। যেহেতু দুলাভাই বলেছে যে রুমের দরজা না লাগিয়ে ঘুমাতে, আমি দরজা চাপিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার চোখে হালকা ঘুম ভাব আসে, আর তখন এই শব্দটা শুনতে পাই। আমি শুনছি ওইখানে কে আমার পায়ের কাছে এসে বসেছে। যেহেতু আমার রুমের খাটটা ছিল স্টিলের, তাই আমি খুব ভালো করে বুঝতে পারি ওখানে কারো উপস্থিতি। কি যেন ফিসফিস করে বলছে, আমি কিছুই বুঝতে পারলাম না। ফিসফিসের শব্দটি আমার কানে আসছে। আমি মনে করেছিলাম আমার ঘুমটা থেকে জাগার পর হয়তো আপু জেগে যাবে, তাই আপু আমাকে ভয় দেখানোর জন্য হয়তো এসব করছে। আমি বললাম, কে তুমি, জান্নাতি আপু নাকি? কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে ফিসফিসে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি মনে মনে বলছি আপু আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে, তাতে কি আমি ভয় পাবো না? তারপর হঠাৎ আমার পায়ে কে যেন চাপ দিয়ে ধরেছে। আমি পা নাড়াতে পারছি না। আমি জোরে চিৎকার করে বললাম, আপু আমার পা ছাড়েন। ঠিক তখনই ওই রুম থেকে আপু বলছে, কিরে সাকিব কি হয়েছে? বিশ্বাস করবেন না, এটা শোনার পরে আমি বাকরুদ্ধ হয়ে যাই। শীতের মধ্যে আমি প্রচন্ড ঘামতে থাকি, হাঁপাচ্ছিলাম আমি, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমি যে আপুকে চিৎকার করে ডাক দেবো এই শক্তিটি পর্যন্ত আমার ছিল না। আমি ভাবছিলাম যে আপু যদি ওই রুমে হয় তাহলে এটা কে? তখন আমি চিৎকার করে দুলাভাইকে ডাক দেই। ভাই সাথে সাথে ঘুম থেকে উঠে আমার রুমে চলে আসে এবং বাতি জ্বালিয়ে দেখে রুমে কেউ নেই। পরে রাতে আমি ওই রুমে যাই আপুর সাথে ঘুমাতে। পরের দিন সকালে ঘটনাটি সবাইকে খুলে বলি এবং আমার বিয়াই শুনে বলে, কই না তো, আমি অত রাতে বাইরে বের হবো কেন? আমার তো কলেজ থেকে এসেই গোসল করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। বলে রাখা ভালো আমার বিয়াই নরসিংদী সরকারি কলেজে চাকরি করতেন, তাই প্রায় রাতে 7টা বাজে তিনি আসতেন। আজও আমার ওই রাতের ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে। আজও আমার মনের মাঝে একই প্রশ্ন জাগে, বিয়ের মতো দেখতে ওই অবয়বটি কে ছিল এবং আমার ক্ষতি করলো না কেন? এবং রুমে ফিসফিস করে কে আমার সাথে কথা বলছিল? এই ব্যাপারগুলো আমার কাছে এখনো অস্পষ্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি। আর এই মুহূর্তে আমরা একটু চলে যাব ফেসবুকে, দেখি কে কী বলছেন, একটু দেখে আসি। এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন এখনও পর্যন্ত। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের
ফেসবুক পেজে যারা লিখছেন অনেকেই, আমি বলেছিলাম যে আমাদের এখানে আরও বেশি মানুষকে আপনারা ইনভাইট করবেন, ডেফিনেটলি ইনভাইট করবেন। আমি জানি মোহাম্মদ সাদি আমাদের সঙ্গে আছেন, আশিক ইসলাম ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, রিদিকা রিয়া আমাদের সঙ্গে আছেন, অনেক ভালো লাগলো তিনি জানিয়েছেন। শাওন বন্ধ শোনা যাচ্ছে না বলছেন কেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সারওয়ার হোসাইন নওগাঁ থেকে শুনছেন, মোহাম্মদ ফরিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন সেলিম এসকে পুরান ঢাকার নারিন্দা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন তাপসী দাস, অলওয়েজ মাই ফেভারিট শো, থ্যাংক ইউ। লিজা দত্ত ভাইয়া ফেসবুক থেকে শুনতে পারি না, ফেসবুক থেকে যারা শোনেন তারা হচ্ছে যারা শোনায় আপনাদেরকে তারা হচ্ছে ইলিগালি আপনাদেরকে শোনায়, এটা পাইরেসির মতোই। সো আমার মনে হয় যে ফেসবুকে তো আমরা কোনো দিন শো মানে কি বলবো যে মানে লাইভ করি না আর কি, তো আমরা লাইভ করি যখন তখন আপনাদেরকে জানিয়েই করি ফেসবুকে, এবং সেটা হচ্ছে শুক্রবারে অবশ্যই না। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। ঘড়িতে সময় রাত 1:26। আমি রাসেল আছি সাথে, চলুন ঘটনায় চলে যাওয়া যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালোর দোলে থাকেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে একটা ঘটনা বলতে যাচ্ছি। এটা আমার গ্রামে ঘটনাটা ঘটছিল। এটা আমি আমার আম্মুর থেকে শুনছি। আর boot.com আমি নতুন ঘটনা মানে প্রথম ঘটনা পাঠাচ্ছি। আর boot.com আমি নিয়মিত boot.com শুনি, খুব ভয় লাগে boot.com, তাই ভাবলাম যে আমিও কিছু ঘটনা পাঠাই, তাই শখ নিয়ে পাঠাইলাম। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভুল হতেই পারে, স্বাভাবিক, এটা আমার দ্বারা ভুল হতেই পারে, তাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার একটু ভুল হবে, কথাবার্তা একটু আটকে যাই। সো রাসেল ভাই আমাকে একটু ক্ষমা করবেন, কারণ একটু আমার ভুল হয় কথাবার্তার দিক দিয়ে। সো বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। যে এটা আমাদের গ্রামে হওয়া ঘটনা, ব্রাহ্মণবাড়িয়াতে। আর বর্তমানে থাকি আমি ঢাকা গাজীপুরে। আমার আম্মুর মুখ থেকে ঘটনাটা শোনা, অনেক আগের ঘটনা। তো শুরু করি। তারা ছিলেন দুজন স্বামী স্ত্রী। সো তারা পালিয়ে বিয়ে করে, তারপরে পালিয়ে বিয়ে করার পরে তাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখে নাই। তো তাদের ফ্যামিলি মানতে চাইছিল না এই বিয়েটা, বিয়ে করাতে চাইছিল না। তারপরে রাসেল ভাই ওরা অনেক দূরে চলে গেছে। সো দূরে, আর এটা তো আমার অনেক আগের ঘটনা। সো তার জন্য আবার ওরা অনেক দূরে চলে গেছে। এটা তো না আগের ঘটনা, আগে তো কারেন্ট ছিল না, ঘরবাড়ি তেমন ছিল না। একটা অনেক ফাঁকা জায়গায়, নীরব জায়গায় গেছিল। আশেপাশে খালি জঙ্গল আর জঙ্গল, খালি বাঁশ গাছ এরকম ইত্যাদি জঙ্গল। তো রাসেল ভাই তারপর কি হয়েছে, তাদের একটা ছেলে হয়েছিল, ছেলে সন্তান হয়েছিল। তো হঠাৎ করে লোকটার মৃত্যু হয়, হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়। তো ওই মহিলা কান্না করতেছে, আর তার ছেলে ছিল অনেক ছোট, তেমন কিছু বোঝে না, হাঁটতে পারে বাট অনেক ছোট আর কি, 2-3 এরকম কিছু হবে, 2-3 বাচ্চার এরকম বয়স হবে। তো কান্না করতেছে, কেউ তো হেল্প করার মতো নাই, কে লাশ কবর দেবে, আশেপাশে তো মানে তেমন কেউ নাই, যে তেমন বলতে আপন তো কেউ নাই যে তাদেরকে হেল্প করবে আজকে রাত্রে, বা এরকম কেউ নাই, তাই কান্না করতেছে। পরে হঠাৎ একজন দরজায় টোকা দিল, বলতেছে, ভাবি দরজাটা মেলেন। তারপরে উনি বলতেছে যে আপনি কে, আবার উনি বলতেছে যে আমি আপনার স্বামীর বন্ধু ছিলাম আগে।
দরজাটা মেলেন। তো উনি তো বই বেজিতেছে যে কিসের বন্ধু ছিল আগে। আপনি পরিচয় দেন, পরে দরজা মেলবো। পরে পরিচয় দিলে এরকম এরকম করে বললো যে আমি ওনার বন্ধু লাগি, সো ওনার লাশটা চাওয়ার জন্য আমি আসছি আর কি। আসলে সারাদিন সারা রাত্রে আমি ওর লাশটাকে পাহারা দেবো, ওর সাথেই থাকবো আমি। তো উনি মনে মনে ভাবছে যে তো ভালোই আমার জন্য, প্যারানর্মাল কিছু ভাবে নাই, এমনই খুশি। তারপরে বলতেছে যে আচ্ছা তাহলে আপনি আসেন। তো দরজা খুলে দিল। খোলার পরে কারেন্ট তো নাই, কপি হ্যারিকেন এরকম কিছু ছিল। তো এরকম ফুল সবকিছু দেখা যায় না, তাই না? তো যখন আসতেছে দরজার ভিতরে আসলো, তো আসার পরে রাসেল ভাই ওই ওই মহিলা ওনার সব মানে ফুল বডি ফলো করে নাই, দেখে নাই আর কি। তার জন্য ওনার হাত পা কিছু দেখে নাই। হাতের নখগুলা ছিল অনেক বড় বড়, তারপরে পায়ের যে সামনের যে আঙ্গুলগুলা না, এগুলো ছিল পিছনে, আর পিছনেটা ছিল সামনে। পিছনে যে মোড়াটা এটা ছিল সামনে, আর সামনেটা ছিল পিছনে। তো উনি এগুলা দেখে নাই। আর মুখ ছিল ঢাকা, মানে একটা পাগড়ি সাদা পাঞ্জাবি গেছে, পাঞ্জাবির মতো কিছু একটা দিয়ে ঢাকা ছিল। তো তারপরে কি হয়েছে রাসেল ভাই, তো উনি ভাবতেছে যে আপনি আসছেন ভালো হয়েছে, ক্লাসটারে পাহারা দিবেন আপনি, আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো রুম ছিল দুইটা, রুম আরেকটা রুমে লাশ, আর ওই রুমে উনি আর উনি ছেলে। তো কি ছিল রাসেল ভাই, এটা খুব অবাক কাণ্ডের বিষয়। তারপরে আপনার ওই লোকটা বলতেছে যে আপনার কাছে কি লবণ আছে? তারপরে উনি বললো যে কেন লবণ কেন? কয় আমার একটু কাশি, তো সারা রাত পাহারা দিব লাস্টারে, সো একটু লবণ টবণ খাইতাম, লবণ খেলে মানে গলাটা ঠিক হতো। তো উনি ভাবলো আচ্ছা ঠিক আছে তাহলে। তারপরে একটু লবণ এনে দিল, দেওয়ার পর রাসেল ভাই বলতেছে আরো লবণ দেন, বলে দিল আরো। পরে বলে আরো দেন, এরকম করতে করতে আরো দিতে অনেকগুলো দিছে। পরে বলতেছে আপনার কাছে যতগুলো আছে সবগুলো আমাকে দিয়ে দেন, সারা রাত থাকবো তো সবগুলো দিয়ে দেন। তো উনি ভাবলো যে সারা রাত থাকলে সবগুলো দিতে হবে কেন? তো উনি আবার প্যারানর্মাল কিছু ভাবে নাই, সো দিয়ে দিছে। দেওয়ার পরে রাসেল ভাই যখন উনি ঘুমাবে, প্রায় অনেক রাত 12টা 1টা, উনি ঘুমাতে যাবে। উনি ঘুমায় নাই, যখন ঘুমাবে তখন একটু বের হয়েছিল যে বাইরে যাবে আর কি। সো বের হওয়ার আগে দেখে যে এই ঘর থেকে ওই ঘরে দেখা যায় আর কি, দরজা ছিল না ওই ঘরে। সো ওই ঘরে দেখা যায় যে লাশটাকে চিড়ে বিড়ে খাইতেছে, একবারে কলিজা একবারে ছিঁড়া লাইছে ডাইরেক্ট, মানে এমন ভাবে ছিঁড়তেছে যে কলিজাটারে লবণ দিয়ে খাচ্ছে। তো উনি এটা দেখে তো ঠিক নাই, একবারে মানে অনেকটা বই পেয়ে গেছে। উনি কি করবে না করবে কিছু ভাবতে পারতেছে না, কিছু বুঝতেছে না। তো তারপরে কি হয়েছে, ওনার ছেলেকে নিয়ে উনি অনেক মানে দূরতে অনেক দূরে চলে যায়। তো যায়া একটা বাসা পাইছিল সামনে, তো বাসায় বাড়ি দিছে, অনেকগুলা টোকা দিছে দরজার ভিতরে। তো টোকা দিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ছে। তো সকালে উনি নিজেকে আবিষ্কার করছে একটা বাসায় আবিষ্কার করার পরে তো বলছে আপনার কি হয়েছে, আপনার ছেলের নিয়ে এরকম কিছু। তো উনি বলছে যে আমার পাশে সমস্যা। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভাই সিলেক্ট হলে আমাকে একটু জানাবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি এক এক করে বলবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো লাগবে। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার প্রথম boot.com এ পাঠানো কিছু একটা ঘটনা। আশা করি রাসেল ভাই এটা সিলেক্ট করবে, যদি করে অনেকটা খুশি হব। জি রাসেল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম boot.com with Russell
লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘুরতে সময় রাত 1:37 বুঝতেই পারছি রাত যত বাড়ছে তত বেশি আপনাদের টায়ার্ডনেস বাড়ছে এবং আপনারাও নিচ্ছেন ঘুমের প্রস্তুতি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি পরবর্তী ঘটনায় যাবো। আমাদের আজকে মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ঘড়িতে সময় রাত 1:37। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. আসসালামু আলাইকুম। রাসেল ভাই কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমার নাম হাফেজ আহমেদ সামিম। আমি সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি চাঁদপুর, শাহরাস্তি। রাসেল ভাই, আমি আপনার প্রোগ্রামটি অনেক আগে থেকেই শুনে থাকি। বিশেষ করে সরাসরি না শুনতে পারলেও ডাউনলোডের মাধ্যমে আপনার অনুষ্ঠানগুলো আমি উপভোগ করি। কর্মব্যস্ততার মাঝেও আপনার এপিসোডগুলো মিস করতে চাই না, সে বিদায় সবগুলো এপিসোডে শুনি। রাসেল ভাই, আপনার প্রোগ্রামে আমি অনেকবার আসার চেষ্টা করছি, দেশে আসা হয় না, বেসিক্যালি সেক্ষেত্রে আসা হচ্ছে না। তাই ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আপনার কাছে আমার ঘটনাটি আমি উল্লেখ করলাম। রাসেল ভাই, আমার যে ঘটনাটি সেটা আমার নিজের সাথে না হলেও আমার ফ্যামিলিতে, আমার বাবা যার সাথে এগুলো হয়ে থাকতো, আমার ফ্যামিলি, আমার বড় ভাই, মা সবাই জানতো ব্যাপারগুলো। রাসেল ভাই, যারা আমার প্রোগ্রাম আপনার এই এপিসোডের মাধ্যমে শুনতেছে, আশা করি আমার আশপাশের জেলা কুমিল্লা, নোয়াখালী, ওরা বেসিক্যালি জেনে থাকবে। আমার এলাকার নাম শাহরাস্তি। বলে রাখা ভালো, আমার এই এলাকাতে মোটামুটি এই শাহরাস্তির নামের পিছনে একটা ছোট্ট ঘটনা আছে। আমি সেই ছোট্ট ঘটনাটি আগে বলি, তারপর আমি আমার বাবার কথা বলবো। রাসেল ভাই, আমার এলাকাতে অনেক আগে, এটা আমার বাবাদের মা দাদাদের কাছ থেকে শোনা, যখন সিলেট হজরত শাহজালাল শাহপরান অলিয়া উলিয়া এসেছিল, তাদের সাথেই আরেকজন সাহাবী কেরাম অলিয়া উলিয়া হজরত শাহরাস্তি, উনি এসেছিল আমাদের এলাকা। আমাদের এলাকা আসার পরে ওনার ওইখানেই স্থানান্তর, এখানে থাকা। সেক্ষেত্রে ওনার মৃত্যুর পর আমাদের এখানে একটি মাজার গঠিত হয়। বর্তমানে জায়গাটির নাম শাহরাস্তি মাজার হিসেবে পরিচিত। তারই পাশাপাশি আমাদের এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পাঠকরণের একটি গাছতলা আছে, যার নাম মেহার কালীবাড়ি। এটি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি পূজা পাঠস্থান মেহার কালীবাড়ি। হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোন হয়তো জেনে থাকতে পারে। আমাদের এই এলাকায় কালীবাড়িতে প্রতি বছর দুর্গা উৎসব উপলক্ষে কালী পূজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় এশিয়া মহাদেশের অনেক জায়গা থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক এসে পূজা করে থাকেন এখানে। তো রাসেল ভাই, এই আমাদের এই গাছতলে হিন্দুদের, এটা আমার বাবা বা আমার ফ্যামিলির মুরব্বীদের কাছ থেকে শোনা, যখন এই হিন্দু সম্প্রদায়ে তাদের কালিমা এসেছিল, তখন আমাদের শাহরাস্তি হুজুরের সাথে ওনাদের নাকি একটি বাকবিতণ্ডা হয়েছিল। সেক্ষেত্রে ওটা সঠিক আমি ওরকমভাবে বলতে পারি না, তবে ব্যাপারটা খুবই আলোচিত। শাহরাস্তি হুজুরের সাথে কালীর একটা ঘনিষ্ঠতা সুসম্পর্কের তৈরি স্থাপনের প্রচেষ্টা চলছিল। তখন কোনো এক কারণেই সেটি সম্ভব হয়নি। তখন হিন্দুদের ওই কালিমা নাকি আমাদের এই হুজুরকে একটি শর্ত দিছে, বলছে যে এক রাতের মধ্যে অনেক বড় একটি দিঘি যদি খনন করতে পারেন, তাহা আর সেটি যেন ফজরের আগ মুহূর্ত পর্যন্ত হয়ে থাকে, ফজরের আজান হওয়ার আগে যেন কাজ সম্পূর্ণ হয়।
এবং ফজর আজানের সাথে সাথে যদি মোরগের আওয়াজ দেওয়া হয় তখনই কাজটা কমপ্লিট করতে হবে, দেন ওই সম্পর্কটা স্থায়ী হবে। আর যদি মোরগ ডাকার আগেই কাজ সম্পূর্ণ না হয় তাহলে আর সেটি সম্ভব হবে না। এক পর্যায়ে শারাস্তি হুজুরের মাধ্যমে ওনার সাথে থাকা জিন ওদের মাধ্যমে রাতের মধ্যে অনেক বড় একটি দিঘি খনন শুরু করা হয়। এক পর্যায়ে পুরো কাজটি কমপ্লিট হয়ে যায়। যখন ওই হিন্দু অবলম্বনে কালিমা বুঝতে পারলো যে দিঘি তো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখন কি করা। তো যতটুকু শুনেছি উনি নিজে থেকেই মোরগ সেজে মোরগের আওয়াজে আওয়াজ করলেন। তখন হুজুর বুঝতে পারলো যে হাইরে সকাল মনে হয়ে গেছে, মোরগ তো ডেকে দিছে, যার কারণে সম্পর্কটি স্থায়িত্ব পায়নি। সেক্ষেত্রে হুজুর এবং ওনার সাথে রাগান্বিত হয়ে একটি কথা বলা হয়েছিল যে আমার মাজারে যত মিলাদ মাহফিল হয়ে থাকবে, ওয়াজ হয়ে থাকবে, আমার মাজারের মাইকের আওয়াজ কখনোই তোমার এই পূজা পাঠস্থান গাছতলে আসবে না, এবং তোমার গাছতলে যত পূজা উৎসব হয়ে থাকবে, ঢোলের বাদ্য এইসব শব্দ আমার মাজারে আসবে না। অদ্ভুত ব্যাপার কি জানেন রাসেল ভাই, মাজার আর গাছতলের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার, এর বেশি কিন্তু না। কিন্তু কখনোই আজও এই জিনিসটা প্রমাণ, যদি কেউ বিশ্বাস না করে আশা করি এখানে আসলে এই প্রমাণটি পাবেন। মাজারে কখনো উরুস হলে ওইখানকার মাইকের আওয়াজ এই গাছতলে আসে না, এবং গাছতলের বড় বড় পূজা উৎসবের মাইকের আওয়াজ এই মাজার থেকে শোনা যায় না, যা অনেকেই অবগত আছে। তো রাসেল ভাই, এই কথাটি বলার পিছনে আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে, আসলে আমার দাদি ছিল একজন ধার্মিক টাইপের মহিলা। আগেরকার সময় ডাক্তার ব্যাপারটা খুবই কম ছিল, কবিরাজের মাধ্যমে সবকিছু হয়ে থাকতো। তো সেক্ষেত্রে আমার দাদি কিছু কবিরাজি ব্যাপার জানতেন বলে আমরা শুনতে পাই। আমার দাদি কবিরাজি করতেন, তাহার সাথে থাকা কিছু জিন ছিল বলে আমরা জানতে পারি। ওদের মাধ্যমে আমার দাদি সর্বক্ষণিক মানুষের কাজে আসতো এবং কবিরাজি করত। এক পর্যায়ে আমার দাদি একদিন মারা গেলে তখন দাদির সাথে থাকা ওই জিনগুলো আমার বাবার উপরে ভর করে। রাসেল ভাই, বলে থাকা ভালো, জিনের মধ্যে ভালো মন্দ সবই আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবার সাথে যেগুলো ছিল এগুলো অনেক ভালো ছিল। আমি যদিও ছোট ছিলাম, আমি ব্যাপারগুলো দেখতে পাইনি, আমার ভাই বোন সবাই দেখলো। আমি হয়তো কিছু একটু দেখেছি নমুনা, তার কিছু নমুনা আপনার মাধ্যমে দর্শকদের কাছে আমি স্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে ভাই, আমার বাবার সাথে যারা ছিল তারা ধর্ম ছিল হিন্দু, তারা 7টি বোন ছিল। তো আমার বাবা একটু ধার্মিক ছিল, নামাজ রোজা করতো। তো দাদির কাছ থেকে আসা ওই জিনিসগুলোর ক্রমান্বয়ে আমার বাবাও কিছু কবিরাজি করে থাকতো। তবে বলে রাখা ভালো, কবিরাজি ব্যাপারটা যদিও অনেক সময় হাস্যকর হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ নিজের বাবা বলে না, আমার এলাকাতেও আমার বাবার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে। তো পুরোপুরি ঘটনাগুলো আর কখনো জানা হয়নি, তবে আমার মার কাছ থেকে যতটুকু জেনেছি, আমার বড় একজন জ্যাঠা ছিল, ওনার সাথেও কিছু জিন ছিল। যখন আমার জ্যাঠার সাথে ছিল তখন আমার জেঠি আম্মা আমার আম্মাকে বলল যে আমার সাথে কিছু ঘটনা হয়েছে যা তুমি শুনে রাখো, ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে। স্বপ্ন যুগে আমার জেঠি আম্মার কাছে জিনগুলো এসে আমার জেঠিকে বলল, তোমার স্বামীকে আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দিলে তাহলে আমরা তোমার ফ্যামিলিকে সবাইকে প্রতিষ্ঠিত করে দিব। তখন আমার জেঠি আম্মা রাজি হয়নি। তার পুনরায় আমার জেঠি আম্মা আমার আম্মাকে এই ব্যাপারগুলো জানায় যে কখনো তোমার সাথে হয়ে থাকলে তুমি এমনটা করো, কেননা ওরা আর যাই হোক অনুমতি ছাড়া কোনো কাজ করে না। ঠিক এরকম একটি ব্যাপার আমার মার সাথে হয়েছিল। আমার মাকে এসে তারা প্রস্তাব দিল আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য, তখন আমার মা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বলে রাখা ভালো ভাই, আমার ফ্যামিলিতে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায় এক একটা ফ্যামিলি প্রতিষ্ঠিত আগে কেউ ওইভাবে ছিল না, খেটে খাওয়ার মতো ছিল। আমার ফ্যামিলিটাও প্রায় এরকমটাই ছিল। আমরা 10 ভাই বোন,
আমি সবাই ছোট। তো আমার আগে যারা ছিল তারা এই ব্যাপারগুলো অবগত আছে। আসল ভাই, আমি ছোটবেলায় কিছু ব্যাপার দেখতাম যে আমার বাবা মাঝে মধ্যে অনেক কিছু আধ্যাত্মিক কাজ করতেন, যেমন ওরা আমার ফ্যামিলিতে অনেক উপকৃত করতো। আমি দেখতে পেতাম ভাই, আমার সামনে হয়েছিল আমার বাবা আমাদের পালনকৃত কবুতরের বাক্স ওইখানে হাত দিয়ে অনেক সময় দেখতাম যে অনেক নতুন টাকার ভান্ডিল ওইখান থেকে বের করে, কিন্তু উনি বলতো যে কখনো এগুলা কাউকে যেন বলা না হয়। তো এই ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার বড় ভাই এবং বড় বোন ও আমার মা অবগত থাকতেন। রসুল ভাই, বলে রাখি সেটা হচ্ছে আমার বাবার সাথে থাকা ওই দিনগুলো অনেক সময় আমার মা এবং বড় ভাইকে সহ্য করতে পারতো না, যার কারণে মাঝে মধ্যে অনেক প্রবলেমও করত। তো এখন আমার বাবা মাঝে মধ্যে আমাদের এখানে যখন গাছ চলে, হিন্দুদের গাছ চলে, একটি বড় উৎসব পালিত হয় প্রতি বছর, সেটি হচ্ছে দেওয়ালি পূজা, কালী পূজা বলে যাকে অনেকে জানে। ঠিক রাসেল ভাই, যখন ওই গাছতলের চারদিক থেকে ঢোলের বাজনা আসতো, আমার বাবা তখন ঘরের মধ্যে স্থির থাকতে পারতো না। তার বিশেষ কারণ হচ্ছে ওই ঢোলের বাদ্যের সাথে সাথে আমার বাবার কিছু অদ্ভুত কাজ হইতো, যেমন আমার বাবা অনেক নাড়াচাড়া করতেছে, অনেক নাচ গান করতেছে। হ্যাঁ, তবে সে ব্যাপারে একটি উপকৃত ব্যাপার হচ্ছে আমার বাবাকে যদি কেউ কখনো ফ্যামিলির কোনো মেম্বার যদি স্পর্শ করে রাখতো, তাহলে আমার বাবা কখনো ওই স্থান থেকে কোথাও চলে যেত না। নয়তোবা কেউ যদি বাবাকে না টাচ করতো, বাবাকে না ধরতো, তাহলে আমার বাবা ওইখান থেকে গায়েব হয়ে যেত বলে আমার মা জানান। সেক্ষেত্রে বাবা অনেকদিন পরে বাড়িতে ফিরে আসতেন, এসে মাকে বলতেন উনি আসাম নিয়ে গেছে, ওইখানে সেখানে অনেক ইন্ডিয়ার অনেক জায়গাতে নিয়ে গেছে। তো ওই ভালো দিকটি হচ্ছে যখন ওই ডোলের বাদ্যটা আসে, তখন আমাদের ফ্যামিলি মেম্বার কেউ যদি বাবাকে ধরে রাখতো, বাবার শরীরে হাত রাখতো, তাহলে বাবার কোনো সমস্যা হতো না। রাসেল ভাই, আমি নিজে অনেক কিছু এমন দেখেছি, যেমন আমি দেখতাম আমার বাবা আমাদের এখানে পুকুরে, অনেক বড় পুকুর, মাঝে মধ্যে আমার বাবা পুকুরে এই ডুব দিয়ে এই মাথা থেকে ওই মাথায় চলে যেত, অনেক দূরত্ব ছিল। বলে রাখা ভালো রাসেল ভাই, বাবার সাথে যাই হতো, মাঝে মধ্যে আমার বাবা যখন কবিরাজি কাজ করতেন, আমার বাবা ঘরে থাকতেন, যখন উনি কাজ করতে বসতেন তখন মাকে বলে রাখতো যে কেউ যেন রুমের মধ্যে না আসে। আমি ছোট ছিলাম বলে আমি ব্যাপারগুলো বুঝতে পারতাম না। মনের ভুলে কখনো যদি আমি ঘরের মধ্যে চলে যাই, দরজা খুলে তখন বাবার দিকে তাকালে দেখতে পেতাম আমার বাবার চোখগুলো অনেক বড় বড় হয়ে আছে, বাবা কাজ করতেছে। তৎক্ষণাৎ মা আমাকে ডেকে নিয়ে বলতেন কেন রুমে গেলাম। রাসেল ভাই, বলে রাখি ভালো, সেটা হচ্ছে আমার বাবা একটা পর্যায়ে অনেক অসুস্থ হয়ে যায়। আমার বাবা খাওয়ার দাওয়ার সব কিছু বন্ধ হয়ে যায়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে সকল খাবার খেত না, সেই সকল খাবার থেকে বাবা তো বিরত হয়ে যাবে। আমার বাবাকে সুস্থ করতে অনেক সময় লাগে আমাদের। ভাগ্যের কি নির্মম পরিহাস জানেন রাসেল ভাই, আজকে 2018 নভেম্বরের 7 তারিখ আমার মা মৃত্যুবরণ করেন। আমার মার মৃত্যুর সময় আমার বাবা আমার মাকে মাথায় হাত রেখে বলেন, আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, যাও, আমিও আসতেছি। ঠিক রাসেল ভাই, আমার মা মৃত্যুর 4 দিন পরে আমরা যখন 4 দিনের কুলখানির অনুষ্ঠান করে থাকি, সকালবেলা সকল অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। ঠিক ওই দিন আমার বাবা আগের দিন রাত্রে আমাকে বলেন যে তোমরা যে আয়োজনগুলা করতেছ, এই আয়োজনগুলা একটু বন্ধ রাখো। কেন যে বাবা সেটা বললো আমরা হয়তো বুঝতে পারিনি, কিন্তু কুলখানির দিন সকালবেলায় আমার বাবা ঠিক মৃত্যুবরণ করেন। আজ বাবা মা দুনিয়াতে কেউ নেই। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, বাবার সাথে থাকা যে জিনিসগুলো আমাদের কখনোই ক্ষতি করেনি, বরং আমরা উপকৃত। এই ছিল আমার ঘটনা, হয়তো ব্যাপারগুলো গুছিয়ে বলতে পারিনি। ইনশাল্লাহ কখনো সময় হলে আপনার স্টুডিওতে এসে সকল ঘটনা খুলে বলবো। আমার স্টোরিটা ভালো লেগে থাকলে অবশ্যই দর্শকদেরকে শোনাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:57 এবং আমাদের সময় হয়েছে বিদায় নেওয়ার, কারণ আজকে অনেক রাত হয়ে গেল। অনেকগুলো ঘটনা আমরা শুনলাম এবং যারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ঘটনা পাঠাবেন। ঈদ আসছে, ঈদুল আজহা, সেই উপলক্ষে ঘটনা চাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা ঘটনা পাঠান, আমরা সাথেই আছি। আল্লাহ হাফেজ।